ইসরায়েল নতুন করে সিরিয়ার কিছু অংশ এবং লেবাননের অনেক অংশ দখল করে নিয়েছে। ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধের ফাঁকে ইসরায়েল লেবানন এবং সিরিয়ার অনেক অংশ দখল করে নিয়েছে। এখন প্রশ্ন হলো কিভাবে এবং কতটুকু দখল করেছে। এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। মধ্যপ্রাচ্যের মানচিত্রে এটি হলো বর্তমান ইসরায়েল, আর এখানে দেখতে পাচ্ছেন গাজাকে। এটি হলো পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক, এর মধ্যেই রয়েছে জেরুজালেম, আর এই জেরুজালেমের ভেতরেই 3টি ধর্মের পবিত্র স্থাপনা রয়েছে। ইসরায়েলের উত্তরে রয়েছে লেবানন, উত্তর পূর্বে রয়েছে সিরিয়া, পূর্বে রয়েছে জর্ডান, দক্ষিণে রয়েছে লোহিত সাগর, দক্ষিণ পশ্চিমে রয়েছে মিশর, পশ্চিমে রয়েছে ভূমধ্য সাগর। এখানে ইরাককে দেখতে পাচ্ছেন, আর এটি হলো ইরান। জর্ডানের পাশে এদিকে সৌদি আরবকে দেখতে পাচ্ছেন, আর সৌদি আরবের পাশে রয়েছে ইয়েমেন। ইসরায়েল বর্তমানে লেবানন ও সিরিয়ার যেসব এলাকা দখল করেছে তা দেখে নেওয়ার আগে এর পূর্বে ইসরায়েল কোন কোন দেশের কি এলাকা দখল করেছে তা জেনে নেওয়া দরকার। 1967 সালের 6 ডে ওয়ার বা 6 দিনের যুদ্ধ ছিল মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্রুত সংঘটিত যুদ্ধ, যা মাত্র 6 দিনের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পরিবর্তন করে দেয়। এই যুদ্ধ শুরু হয় মূলত ইসরায়েল এবং আশেপাশের আরব দেশগুলোর, বিশেষ করে মিশর, জর্ডান এবং সিরিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে। মিশরের সিনাই অঞ্চলে সেনা মোতায়েন, আকাবা উপসাগর বন্ধ করে দেওয়া এবং সীমান্তে সামরিক উত্তেজনা এই সংঘাতকে দ্রুত যুদ্ধের দিকে ঠেলে দেয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এটি হলো মিশর, আর এটি হলো সিনাই উপদ্বীপ, মিশরের রাজধানী কায়রো, আর এটি হলো মিশরের ভেতর দিয়ে নীল নদ। মিশরের যে মূল ভূখণ্ড এবং সিনাই উপদ্বীপ রয়েছে এর মাঝখানে রয়েছে সুয়েজ খাল, অর্থাৎ এটি হলো সুয়েজ খাল। এদিকে হলো ভূমধ্য সাগর, আর এদিকে রয়েছে লোহিত সাগর। এখানে ইসরায়েলকে দেখতে পাচ্ছেন, এটি হলো জর্ডান। জর্ডানের এখানে একটি বন্দর রয়েছে যেটিকে বলা হয় আকাবা বন্দর, আর এই বন্দরের নামকরণ হয়েছে, এখানে একটি সাগর রয়েছে উপসাগর, আকাবা উপসাগরের নামে। এই আকাবা উপসাগর এবং রেড সি অর্থাৎ লোহিত সাগরকে যুক্ত করেছে এখানে তিরান প্রণালী নামে একটি প্রণালী রয়েছে এই জায়গায়, তিরান প্রণালী। আর এদিকে ইসরায়েলের একটি বন্দর রয়েছে। তো এই দিক দিয়ে ইসরায়েলের লোহিত সাগরে যাওয়ার একমাত্র রাস্তা হলো আকাবা উপসাগর হয়ে তিরান প্রণালী হয়ে তারপর এই লোহিত সাগরে যাওয়া। এখানে দেখতে পাচ্ছেন, এটি হলো লোহিত সাগর। এরপর এদিক দিয়ে বাব এল মানদেব প্রণালী হয়ে ইয়েমেনের পাশ দিয়ে তারপর ভারত মহাসাগরে আসা, অর্থাৎ ইসরায়েলের রাস্তা হলো এটি এদিক দিয়ে। আর এদিক দিয়ে আছে সুয়েজ খাল হয়ে সে ভূমধ্য সাগরে যেতে পারে। তো ওই সময় আকাবা উপসাগর নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। এছাড়া মিশরের সিনাই উপদ্বীপের সাথে ইসরায়েলের সীমান্ত রয়েছে, এই সীমান্তেও উত্তেজনা বিরাজ করছিল, যার কারণে এই 6 দিনের যুদ্ধ সংগঠিত হয়েছিল। 1967 সালের 5 জুন শুরু হয়ে 10 জুন শেষ হওয়া এই যুদ্ধে ইসরায়েল দ্রুত সামরিক অভিযান চালিয়ে বড় ধরনের জয় অর্জন করে। যুদ্ধের ফলস্বরূপ তারা মিশর থেকে সিনাই উপদ্বীপ অর্থাৎ এই সম্পূর্ণ অংশ, জর্ডান থেকে পশ্চিম তীর, এই যে এতটুক পশ্চিম তীর এর আগে জর্ডানের দখলে ছিল। তো 1967 সালের যুদ্ধে এই পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল, এবং সিরিয়া থেকে গোলান মালভূমি বা গোলান হাইটস দখল করে নেয়। এখানে দেখতে পাচ্ছেন, এটি হলো গাজা, এটি হলো পশ্চিম তীর, আর এখানেই রয়েছে জেরুজালেম। এটি জর্ডানের অধীনে ছিল, জর্ডানের কাছ থেকে সে দখল করে নেয় 1967 সালের যুদ্ধে। আর এটি হলো সিনাই উপদ্বীপ, আর এটি হলো সিরিয়ার গোলান হাইটস বা গোলান মালভূমি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, 1967 সালের যুদ্ধের পর ইসরায়েলের মানচিত্র কতটুক বড় হয়ে গিয়েছিল। সিনাই উপদ্বীপ নিয়ে এটি সম্পূর্ণটি ইসরায়েলের মানচিত্র হয়ে গিয়েছিল। আর এটি হলো 1967 সালের পূর্বের যে মানচিত্র সেটি। এখানে আরও ভালো করে দেখতে পাচ্ছেন, সে পশ্চিম তীর দখল করেছিল জর্ডানের কাছ থেকে, সিনাই উপদ্বীপ দখল করেছিল মিশরের কাছ থেকে, সিরিয়ার কাছ থেকে দখল করেছিল গোলান মালভূমি বা গোলান হাইটস। যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই ইসরায়েলি বাহিনী মিশরের সেনাবাহিনীকে পরাজিত করে সিনাই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। এই এলাকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি ইসরায়েল এবং মিশরের সীমান্তকে সরাসরি যুক্ত করে এবং সুয়েজ খালের কাছাকাছি অবস্থিত এটি, কারণ আমি আগেই বলেছিলাম এখানে সুয়েজ খাল অবস্থিত। যুদ্ধের সময় জর্ডান পশ্চিম তীর থেকে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, যার ফলে ইসরায়েল পাল্টা আক্রমণ করে এই অঞ্চলগুলো দখল করে নেয়।
পূর্ব জেরুজালেম বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি ধর্মীয়ভাবে অত্যন্ত সংবেদনশীল একটি শহর এবং ইহুদি, মুসলিম এবং খ্রিস্টান 3 ধর্মের কাছে গুরুত্বপূর্ণ স্থান। এখানে দেখতে পাচ্ছেন যে এটি হলো জর্ডান, আর এটি হলো পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক। এখানে রয়েছে জেরুজালেম। জেরুজালেমকে এখানে আরও দেখতে পাচ্ছেন, এটি হলো জেরুজালেম এবং এখানেই রয়েছে পূর্ব জেরুজালেম। জেরুজালেমের 2টি অংশ, একটি হলো পশ্চিম জেরুজালেম আর একটি হলো পূর্ব জেরুজালেম। পশ্চিম জেরুজালেমে অনেক আগে থেকে ইসরায়েলের বসতি, আর পূর্ব জেরুজালেম সে 1967 সালে দখল করে নেয়। এই যে হলুদ অংশটি সম্পূর্ণটি। এই যে এখানে আরও দেখতে পাচ্ছেন যে 1967 সালের যুদ্ধে কি অঞ্চল ইসরায়েল দখল করে নিয়েছিল। এটি আগেই বলেছি আমি, সিনাই উপদ্বীপ সে দখল করে নিয়েছিল এবং এরপর 1979 সালে মিশর এবং ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি হয়। শান্তি চুক্তির মাধ্যমে পরে মিশরের কাছে এই উপদ্বীপের দখল ফিরিয়ে দেয় ইসরায়েল। 1979 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মিশর এবং ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক ক্যাম্প ডেভিড অ্যাকর্ডস স্বাক্ষরিত হয়। এই চুক্তির ভিত্তিতে 2 দেশ শান্তি স্থাপন করে এবং ইসরায়েল ধাপে ধাপে সিনাই উপদ্বীপ মিশরের কাছে ফেরত দিতে সম্মত হয়। এর ফলাফল হিসেবে 1982 সালের মধ্যে ইসরায়েল সম্পূর্ণভাবে সিনাই উপদ্বীপ থেকে তার সেনা প্রত্যাহার করে এবং অঞ্চলটি আবার মিশরের নিয়ন্ত্রণে ফিরে যায়। এই চুক্তির পেছনে বড় কারণ ছিল মিশর প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় এবং যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধান গ্রহণ করে। বিনিময়ে ইসরায়েল একটি বড় কৌশলগত ভূখণ্ড হারালেও দীর্ঘমেয়াদে একটি স্থায়ী শান্তি চুক্তি পায় এবং সীমান্তে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি কমে যায়। অর্থাৎ 1979 সালের এই চুক্তির মাধ্যমে ইসরায়েলকে স্বীকৃতি দেয় মিশর এবং এরপরেই সে মূলত এই সিনাই উপদ্বীপ মিশরের কাছে ফিরিয়ে দেয়। আর প্রথম মুসলিম দেশ হিসেবে তুরস্ক ইসরায়েলকে স্বীকৃতি দেয়। আর অন্যদিকে জর্ডানের কাছে ছিল হলো এই পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম, সেগুলো এখনও ইসরায়েলের দখলে রয়েছে আর সেগুলো আজকেও সবচেয়ে জটিল রাজনৈতিক বিরোধের কেন্দ্র। পূর্ব জেরুজালেমকে ইসরায়েল নিজেদের রাজধানীর অংশ হিসেবে ঘোষণা করলেও আন্তর্জাতিকভাবে এটি এখনও বিতর্কিত। অর্থাৎ এই হলুদ অংশটিকে ইসরায়েল তার নিজের রাজধানী হিসেবে ঘোষণা করেছে, যদিও আন্তর্জাতিক কোনো স্বীকৃতি নেই, কারণ এখনও ইসরায়েলের রাজধানী তেল আবিব। তবে এখানে এই পূর্ব জেরুজালেমে মার্কিন যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে, অর্থাৎ যেগুলো তেল আবিবে থাকার কথা ছিল, অর্থাৎ ইসরায়েলের যে স্বীকৃত রাজধানী সেখানে না থেকে এই ইসরায়েল যেটিকে তার রাজধানী হিসেবে দাবি করে এই ইস্ট জেরুজালেম বা পূর্ব জেরুজালেম, সেখানে 2018 সালে এই মার্কিন দূতাবাস স্থাপন করা হয়েছে। পশ্চিম তীরেও বিভিন্ন প্রশাসনিক এবং সামরিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু রয়েছে, যার ফলে সেখানে স্থায়ী রাজনৈতিক সমাধান এখনও হয়নি। অর্থাৎ এখনও পূর্ব জেরুজালেমের অনেক অংশ সহ পশ্চিম তীরের অনেক জায়গায় ইসরায়েলের দখল বজায় রয়েছে, যদিও এই জায়গায় প্যালেস্টাইনিয়ান অথরিটি অর্থাৎ PA এর দখল রয়েছে, এর শাসন চালু রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এটি নিয়ন্ত্রণ করে ইসরায়েল। প্যালেস্টাইনিয়ান অথরিটি হলো ফিলিস্তিন কর্তৃপক্ষ, অর্থাৎ তাদের নিজস্ব একটি সরকার রয়েছে, তারা এই পশ্চিম তীরকে শাসন করে নামে মাত্র, কারণ মূলত শাসন করে ইসরায়েল। আর এখানে রয়েছে গোলান হাইটস বা গোলান মালভূমি, এটি সে সিরিয়াকে ফিরিয়ে দেয়নি, এটি এখনও তার দখলে রয়েছে এবং 1980 সালে এই গোলান হাইটসকে বা গোলান মালভূমিকে ইসরায়েলের নিজের অংশ বলে তার মানচিত্রের সাথে যুক্ত করেছে। আর এখানে রয়েছে গাজা। 2005 সালে গাজা থেকে ইসরায়েল তার সকল সৈন্য প্রত্যাহার করেছিল এবং সেখানে একটি নির্বাচন হয়েছিল হামাস এবং ফাতার মধ্যে, পরে ঝামেলা শুরু হয়, তারপর ফাতা সেখান থেকে চলে আসে এবং হামাস পুরোপুরি দখলে নেয়। এরপরের কাহিনী তো আমরা জানি, বর্তমানে সেখানে ইসরায়েলের হামলা চলছে এবং বর্তমানে সেই জায়গার পরিস্থিতি খারাপ অবস্থায় রয়েছে। সেটি নিয়ে আমার বিস্তারিত অনেকগুলো ভিডিও আছে, যার কারণে গাজা নিয়ে এখন আর কথা বলছি না। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পূর্ব জেরুজালেম হলো এই সম্পূর্ণ অংশটি, এদিকে এই সম্পূর্ণ অংশটি হলো পূর্ব জেরুজালেম, আর এখানে রয়েছে ওয়েস্ট জেরুজালেম বা পশ্চিম জেরুজালেম। এটি ইসরায়েলের দখলে অনেক আগে থেকেই, এখানে ইসরায়েলি জনগণ বসবাস করে। আর এই পূর্ব জেরুজালেমে এই নীল অংশ যেগুলো আছে, আকাশী বা নীল অংশ যেগুলো আছে, সেগুলোতে ইসরায়েলিরা বসবাস করে এবং এই কালারের যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে ফিলিস্তিনিরা বসবাস করে এই জায়গাগুলোতে। আর এখানে রয়েছে যুক্তরাষ্ট্রের এম্বাসি। এখন প্রশ্ন হলো 1967 সালে সিরিয়ার যে অংশ ইসরায়েল দখল করে নিয়েছিল সেটি এখনও ইসরায়েলের দখলে, এটি কেন গুরুত্বপূর্ণ সেটি আমরা আগে দেখে নেব। গোলান হাইটসের সবচেয়ে বড় গুরুত্ব হলো এর ভৌগোলিক উচ্চতা। এটি একটি উঁচু মালভূমি হওয়ায় এখান থেকে আশেপাশের বিস্তীর্ণ এলাকা অর্থাৎ উত্তর ইসরায়েল এবং দক্ষিণ সিরিয়ার বড় অংশ সহজেই পর্যবেক্ষণ করা যায়। সামরিক দৃষ্টিকোণ থেকে এই উচ্চতা একটি বিশাল সুবিধা তৈরি করে, কারণ যুদ্ধক্ষেত্রে যে পক্ষ উঁচু অবস্থানে থাকে সে প্রতিরক্ষা এবং আক্রমণ দুই ক্ষেত্রেই এগিয়ে থাকে, তাই এটিকে অনেক সময় প্রাকৃতিক সামরিক পর্যবেক্ষণ টাওয়ার বলা হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হল পানি সম্পদ এবং নিরাপত্তা। এই অঞ্চল থেকে বিভিন্ন নদী, ঝর্ণা এবং ভূগর্ভস্থ পানির উৎস উৎপন্ন হয়,
যা আশেপাশের এলাকার পানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মালভূমি থেকে উৎপত্তি লাভ করা বানিয়াস নদী, ইয়ারমুক নদী ইত্যাদি মিলিত হয়ে জর্ডান নদীর গতিপথ তৈরি হয়। আর জর্ডান নদী এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন গোলান মালভূমির যে অংশ ইসরায়েলের দখলে রয়েছে সেটি, অর্থাৎ এই কালারের যে এলাকাটি রয়েছে সেটি হলো ইসরায়েলের দখলে রয়েছে। আর বেগুনি কালারের যে অংশটি রয়েছে সেখানে একটি বাফার জোন রয়েছে, অর্থাৎ এই জায়গায় জাতিসংঘের সদস্যরা মোতায়েন রয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী, যাতে করে ইসরায়েল আর ওইদিকে যেতে না পারে, সিরিয়ার এদিকে যেতে না পারে এবং সিরিয়ার সৈন্যরা এই দিকে না আসতে পারে। আর এই গোলান হাইটস বা গোলান মালভূমির যে ঝর্ণাগুলো আছে সেগুলো থেকে বিভিন্ন নদীর উৎপত্তি হয়েছে এবং তা পর্যায়ক্রমে ইসরায়েল এবং জর্ডানের বর্ডার দিয়ে অতিক্রম করেছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এটি হলো গোলান হাইটস, অর্থাৎ যেটি বর্তমানে ইসরায়েলের দখলে রয়েছে। এই অ্যাশ কালারের জায়গাটি হলো জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর বাফার জোন বা সিকিউরিটি জোন। এখানে আরও দেখতে পাচ্ছেন এটি হলো গোলান হাইটস বা গোলান মালভূমি এবং এদিকে দেখতে পাচ্ছেন যে এই গোলান হাইটস থেকে এই জর্ডান নদী উৎপন্ন হয়েছে। এটি জর্ডান এবং পশ্চিম তীর বা ইসরায়েলের সীমান্ত দিয়ে অতিক্রম করেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি হলো ইয়ারমুক নদী এটি, আর এটি হলো জর্ডান রিভার, জর্ডান নদী। তো এই জর্ডান নদী ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই জর্ডান নদীর ধারা আসে গোলান হাইটস বা গোলান মালভূমি থেকে। এখানে আরও দেখতে পাচ্ছেন এটি হলো গোলান মালভূমি, এটি হলো জর্ডান নদী, আর এটি হলো মৃত সাগর বা ডেড সি। তাহলে বুঝতেই পারছেন যে ইসরায়েলের জন্য গোলান হাইটস কতটুকু গুরুত্বপূর্ণ। এর তৃতীয় কারণের মধ্যে রয়েছে এর সামরিক নিরাপত্তার গুরুত্ব। 1967 সালের 6 দিনের যুদ্ধের আগে সিরিয়া এই উঁচু এলাকা ব্যবহার করে নিচের ইসরায়েলি বসতিগুলোর দিকে গোলাবর্ষণ করত। এই কারণে ইসরায়েল এটিকে একটি উচ্চ অগ্রাধিকার নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করেছিল। যুদ্ধের পর তারা এলাকা দখল করে এবং এটিকে একটি প্রতিরক্ষা বাফার জোন হিসেবে ব্যবহার করতে শুরু করে, যা আজও তাদের সীমান্ত নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আসা যাক লেবাননের দিকে। ইসরায়েল লেবাননের কী অংশ এর আগে থেকেই দখল করেছে তা দেখে নেওয়া যাক। 1982 সালের ইসরায়েল লেবানন যুদ্ধ ছিল মধ্যপ্রাচ্যের ইতিহাসের অন্যতম বড় এবং জটিল সামরিক অভিযান। এই যুদ্ধের মূল লক্ষ্য ছিল দক্ষিণ লেবাননে সক্রিয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব কমানো এবং ইসরায়েলের উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা। দেখুন, লেবাননের গৃহযুদ্ধ এবং এরপরে লেবাননে ইসরায়েলের আক্রমণ সেটি নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে, যার কারণে বিস্তারিত আলোচনা আমি যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যতটুকু বলা প্রয়োজন ততটুকু বলছি। এখানে মানচিত্রটা আমরা একটু ভালো করে দেখে নিই। এটি লেবাননের অংশ আর এটি হলো ইসরায়েলের অংশ। তাদের সীমান্ত হলো এটি, কারণ গোলান হাইটস বা গোলান মালভূমি সে সিরিয়ার কাছ থেকে দখল করেছে, যার কারণে এটিও এখন বর্তমানে ইসরায়েলের দখলে, যার কারণে সীমান্ত এই দিক দিয়ে গিয়েছে। তো 1982 সালের যে অভিযান সেটি শুরু হয় 1982 সালের জুন মাসে, যখন ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে প্রবেশ করে এবং দ্রুত দক্ষিণ লেবাননের বড় অংশ দখল করে নেয়। ইসরায়েল দাবি করে সীমান্তে বারবার আক্রমণ এবং নিরাপত্তা হুমকির কারণে এই অভিযান প্রয়োজনীয় হয়ে উঠেছিল। বিশেষ করে ফিলিস্তিনি সংগঠনগুলো যেমন PLO, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, লেবানন থেকে ইসরায়েলের দিকে হামলা চালাচ্ছিল। এটিই ছিল মূল উত্তেজনার কারণ। অর্থাৎ লেবাননের যে দক্ষিণ দিক, অর্থাৎ এই সাইড থেকে, এই এলাকা থেকে ইসরায়েলে হামলা চালাতো ফিলিস্তিনের যে অর্গানাইজেশন ছিল PLO, তাদের সদস্যরা। যার কারণে ইসরায়েল সিদ্ধান্ত নিল যে যেহেতু গৃহযুদ্ধ চলছে লেবাননে, সেই সুযোগে আমি কি করি, এখানে যারা PLO এর সদস্যরা রয়েছে, সশস্ত্র গোষ্ঠী যারা রয়েছে, তাদেরকে এখান থেকে আমি সরিয়ে দেই, যার কারণে আমার এলাকার নিরাপত্তা বৃদ্ধি পাবে। আর এই অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী শুধু দক্ষিণ লেবাননেই থেমে থাকেনি, তারা রাজধানী বৈরুত পর্যন্ত অগ্রসর হয়। অর্থাৎ ইসরায়েলি বাহিনী একদম রাজধানী বৈরুত পর্যন্ত চলে গিয়েছিল। এই যে এটা হলো রাজধানী লেবাননের। তো তারা অভিযান চালিয়ে রাজধানী বৈরুত পর্যন্ত চলে গিয়েছিল। এতে লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ভয়াবহভাবে অস্থিতিশীল হয়ে পড়ে। এই যুদ্ধের সময় প্রচুর বেসামরিক হতাহতের ঘটনা ঘটে এবং ব্যাপক মানবিক সংকট তৈরি হয়। এই যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ফলাফল ছিল PLO নেতৃত্বকে লেবানন থেকে সরিয়ে দেওয়া। তারা পরবর্তীতে তিউনিসিয়ায় স্থানান্তরিত হয়। তবে এর পাশাপাশি এই যুদ্ধের আরেকটি বড় ফলাফল ছিল নতুন একটি শক্তির উত্থান, অর্থাৎ হিজবুল্লাহর উত্থান। অর্থাৎ এই যুদ্ধের পর, অর্থাৎ 1982 সালের যে যুদ্ধ শুরু হয়েছিল সেটির মাঝখানেই এই হিজবুল্লাহর উত্থান ঘটে এবং তারা এখনও লেবাননে থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুত পর্যন্ত চলে গিয়েছিল, অর্থাৎ এখানে যে রেড লাইন দেখতে পাচ্ছেন সেই পর্যন্ত চলে এসেছিল ইসরায়েলের সেনাবাহিনী। তো এরপরে 1985 সালের মধ্যে ইসরায়েল ধীরে ধীরে অধিকাংশ এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করে
এবং 2000 সালে সম্পূর্ণভাবে দক্ষিণ লেবানন থেকে সরে আসে এবং দক্ষিণ লেবাননে তারপর একটি ব্লু লাইন তৈরি হয় দক্ষিণ লেবানন এবং ইসরায়েলের মধ্যে। এই যে এটি হলো ব্লু লাইন, অর্থাৎ তাদের সীমান্ত। এই অংশটির নাম হলো শেবা ফার্মস, যা লেবাননের ছিল, কিন্তু ইসরায়েল এটিকে দখল করে নেয়, দখল করে নিজেদের অংশ হিসেবে যুক্ত করে। এখন প্রশ্ন হলো, শেবা ফার্মস কেন এত গুরুত্বপূর্ণ? শেবা ফার্মস মূলত একটি বিতর্কিত সীমান্ত অঞ্চল, যার সবচেয়ে বড় সমস্যা হলো সার্বভৌমত্ব বা মালিকানা নিয়ে বিরোধ। লেবানন দাবি করে এটি তাদের ভূখণ্ড, অন্যদিকে ইসরায়েল এটিকে সিরিয়ার অংশ হিসেবে বিবেচনা করে এবং বাস্তবে নিজে নিয়ন্ত্রণ করে। এটি হলো শেবা ফার্মস। আর এই ব্লু লাইন হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত লেবানন এবং ইসরায়েলের সীমান্ত। এই শেবা ফার্মসের একটি বড় গুরুত্ব হলো এটি সংঘাত এবং প্রতিরোধের রাজনীতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে এই এলাকা মুক্ত করার দাবি তুলে আসছে। তাদের বক্তব্য অনুযায়ী যতক্ষণ শেবা ফার্মস ইসরায়েলি নিয়ন্ত্রণে থাকবে ততক্ষণ প্রতিরোধ অব্যাহত থাকবে। ফলে একটি ছোট ভূখণ্ড পুরো অঞ্চলের রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভৌগোলিকভাবে শেবা ফার্মস একটি কৌশলগত সীমান্ত অবস্থানে অবস্থিত। এটি লেবানন, সিরিয়া এবং ইসরায়েলের সংযোগস্থলের কাছে, যা সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল এলাকা। পাহাড়ি ও উঁচু ভূখণ্ড হওয়ায় এটি পর্যবেক্ষণ এবং সীমান্ত নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও এই অঞ্চলে কিছু পানির উৎস এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে, যা মধ্যপ্রাচ্যের মতো শুষ্ক অঞ্চলে কৌশলগতভাবে অত্যন্ত মূল্যবান। অর্থাৎ আমরা দেখে নিয়েছি যে অনেক আগে থেকে ইসরায়েল সিরিয়ার এবং লেবাননের কিছু অংশ দখল করে রেখেছে। সিরিয়ার গোলান হাইটস বা গোলান মালভূমি এবং লেবাননের শেবা ফার্মস এলাকা। এখন প্রশ্ন হলো, 2026 সালেও কি ইসরায়েল লেবানন এবং সিরিয়ার কিছু অংশ দখল করেছে? ইসরায়েল লেবানন সীমান্তে নতুন করে যে ইয়েলো লাইন বা বাফার জোন নিয়ে আলোচনা চলছে, তা মূলত একটি অস্থায়ী সামরিক নিয়ন্ত্রণ এলাকা, যা যুদ্ধবিরতির পর তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে ব্লু লাইন দেখতে পাচ্ছেন, এটি হলো জাতিসংঘ স্বীকৃত ইসরায়েল এবং লেবাননের বর্ডার। কিন্তু 2024 সাল থেকেই ইসরায়েল লেবাননের দিকে অগ্রসর হচ্ছে আস্তে আস্তে, যার কারণে এই হলুদ অংশ সে দখল করে নিয়েছে এবং এখানে একটি ইয়েলো বর্ডার সৃষ্টি করেছে, ইয়েলো লাইন সৃষ্টি করেছে। এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো লাইন, অর্থাৎ তার সীমান্ত সে এগিয়ে এনে এই পর্যন্ত নিয়ে এসেছে এবং সে বলছে এটি একটি বাফার জোন। কার মধ্যে? এখানে যে হিজবুল্লাহ রয়েছে, হিজবুল্লাহর সাথে ইসরায়েলের। ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি একটি মানচিত্র প্রকাশ করে জানায় যে দক্ষিণ লেবাননের সীমান্ত ঘেঁষে একটি বড় এলাকা তারা সাময়িকভাবে নিয়ন্ত্রণে রাখবে। এই অঞ্চলটি লেবাননের ভেতরে প্রায় 5 থেকে 10 কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত এবং মোট প্রায় 560 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে, যা লেবাননের মোট ভূখণ্ডের প্রায় 5.5%। ইসরায়েল এই এলাকাকে ফরওয়ার্ড ডিফেন্স লাইন বা অগ্রবর্তী প্রতিরক্ষা রেখা হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি এই অঞ্চল ব্যবহার করা হবে নিরাপত্তা বাফার হিসেবে, যেখানে তারা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ধ্বংস করবে এবং উত্তর ইসরায়েলের ওপর সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ করবে। একই সঙ্গে তারা এটিকে ইয়েলো লাইন বলেও উল্লেখ করেছে। লেবাননের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল দক্ষিণ লেবাননের কিছু অংশে দীর্ঘমেয়াদে প্রভাব বজায় রাখতে চাইছে, যাতে প্রয়োজন অনুযায়ী তারা যে কোনো সময় হামলা চালাতে পারে। এটি কার্যত সীমান্তের বাইরে গিয়ে একটি নিরাপত্তা বলয় তৈরির চেষ্টা। অন্যদিকে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই নতুন সীমার তীব্র বিরোধিতা করেছে। তারা বলছে এই ধরনের কোনো বাফার জোন তারা মানবে না এবং প্রয়োজনে প্রতিরোধ চালিয়ে যাবে। অর্থাৎ এখনও কিন্তু হামলা চলমান, মাঝে মধ্যে বিরতি চলে, দুই পক্ষ সমঝোতায় আসে, কিন্তু 1-2 দিন পরেই আবার হামলা শুরু হয়। ইসরায়েলি বাহিনী আরও সামনে যায় এবং হিজবুল্লাহ ইসরায়েলের উপর আক্রমণ করার চেষ্টা করে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে লেবাননের সরকার কেন কিছু বলে না? লেবাননের সরকার কেন কিছু বলে না, হিজবুল্লাহকে কেন কিছু বলে না, বা ইসরায়েলের উপর কেন আক্রমণ করে না? সেটি নিয়ে বিস্তারিত ভিডিও আছে, তাই এখানে আলোচনা করছি না। তো এখন প্রশ্ন হলো, ইসরায়েলি বাহিনী কি এই ইয়েলো লাইন পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে? উত্তর হলো না। এটি 2025 সালের কাহিনী। 2026 সালের মার্চ মাসে এসে মার্চ মাস থেকে এই বর্তমান পর্যন্ত ইসরায়েল আরও সামনের দিকে এগিয়ে গিয়েছে এবং তারা এই লেবাননের ভেতরে লিটানি নদী, এটি হলো লিটানি নদী, আর এখানে রয়েছে জাহরানি নদী। তো এই লিটানি নদী এবং জাহরানি নদী পর্যন্ত চলে গিয়েছে ইসরায়েলের বাহিনী এবং এই অঞ্চলে থাকা লেবাননের মানুষদেরকে এই জায়গা ছেড়ে দিতে বলেছে, যার কারণে মানবিক পরিস্থিতিও ভয়াবহ আকার ধারণ করেছে। রিপোর্ট অনুযায়ী লেবাননে 12 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এখন প্রশ্ন হলো, ইসরায়েল সিরিয়ার কি অংশ বর্তমানে দখল করেছে? দেখুন, সিরিয়ায় নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাশার আল আসাদের পতনের মাধ্যমে, আর এই সুযোগটি নিয়েছে ইসরায়েল। তারা এই গোলান মালভূমি থেকেও আরও সামনের দিকে অগ্রসর হয়েছে বিভিন্ন সময়ে।
এটি হলো এই সবুজ অংশটি হলো বাফার জোন, অর্থাৎ জাতিসংঘের সৈন্যরা এখানে আছে, শান্তিরক্ষীরা। কিন্তু এই শান্তিরক্ষীদেরকে রেখেও তারা বিভিন্ন জায়গা দখল করে নিয়েছে এই নিরাপত্তা অঞ্চলের, এই বাফার জোনের, এই বাশার আল আসাদের পতনের পর থেকে। মূলত 2024 সালের ডিসেম্বরে সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর নিরাপত্তা শূন্যতা তৈরি হয়। এই পরিস্থিতিতে ইসরায়েল সিরিয়ার দক্ষিণ অংশে, বিশেষ করে কুনেইত্রা এবং দারা গভর্নেট এলাকায় নিজেদের সামরিক উপস্থিতি বাড়ায়। এই অঞ্চলটি আগের 1974 সালের যুদ্ধবিরতি সীমারেখার বাইরে অবস্থিত, যা ঐতিহাসিকভাবে দুই দেশের মধ্যে একটি স্থিতিশীল সীমান্ত হিসেবে কাজ করত। ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী সেই পুরনো সীমারেখা অতিক্রম করে নতুন কিছু এলাকাও দখল এবং নিয়ন্ত্রণে নেয়, যার মধ্যে রয়েছে ইয়ারমুক বেসিনের কিছু অংশ। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটি হলো ইয়ারমুক নদী, আর এদিকে রয়েছে ইয়ারমুক বেসিন। তো সিরিয়ার এই অংশগুলোও সে দখল করে নিয়েছে। আর এই নতুন বাস্তবতায় ইসরায়েলি সেনারা শুধু সীমান্তে অবস্থান করছে না, বরং এসব এলাকায় তারা নিয়মিতভাবে অভিযান চালাচ্ছে, চেকপোস্ট বসাচ্ছে এবং স্থানীয় এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের আটক করছে। ফলে দক্ষিণ সিরিয়ার পরিস্থিতি একটি অস্থির সামরিক অঞ্চলে পরিণত হয়েছে। 2026 সালের শুরুর হিসাব অনুযায়ী এই নতুন নিয়ন্ত্রিত এলাকা মূল গোলান হাইটসের বাইরে অতিরিক্ত প্রায় 350 থেকে 400 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বলে ধারণা করা হয়। অর্থাৎ এই গোলান হাইটস মালভূমি ছাড়াও সে কী করেছে, এইসব এলাকা এদিক দিয়ে অগ্রসর হয়েছে এবং কিছু এলাকা সে দখল করে নিয়েছে। এখানে যদিও জাতিসংঘের সেনাবাহিনী রয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষীরা রয়েছে, তারপরেও সে দখল করে নিয়েছে। এবং 2024 সালে সে কিন্তু রাজধানীর দিকে অগ্রসর হচ্ছিল। এই পর্যন্ত চলে এসেছিল ইসরায়েলের সেনাবাহিনী, যদিও পরে সে পিছনে সরে এসেছে ইসরায়েলের সেনাবাহিনী। বর্তমানে তারা এই দিকের কিছু এলাকা দখল করেছে। এখানে দেখতে পাচ্ছেন যে 8 ডিসেম্বর 2024 থেকে 30 মে 2025 পর্যন্ত ইসরায়েল সিরিয়ার ভেতরে কতগুলো হামলা করেছে। সে প্রায় 230টি হামলা চালিয়েছে সিরিয়ার ভিতরে। তো আশা করি বুঝতে পেরেছেন যে ইসরায়েল লেবানন, সিরিয়া, মিশর এবং জর্ডানের কী কী এলাকা আগে দখল করেছে এবং বর্তমানেও দখল করেছে। ইসরায়েল ফিলিস্তিন সমস্যা নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে। এছাড়াও সারা বিশ্বের আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি এসব নিয়ে প্রচুর ভিডিও আছে এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে। সেই ভিডিওগুলো দেখুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। এছাড়াও দ্য ম্যাপ নামে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেখানে বিভিন্ন দেশের বিস্তারিত তথ্য বর্ণনা করা হয়। অর্থাৎ একটি দেশের যেসব তথ্য একজন মানুষের জানা প্রয়োজন, সে সকল তথ্য নিয়ে ভিডিও বানানো। তো সেই চ্যানেলটিও ঘুরে আসুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।